সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্ট লাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। জি, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সাইদ আবদুল্লাহ, ফ্রিল্যান্স সাংবাদিক এবং মানবাধিকার কর্মী, ধন্যবাদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। দুইজনকে স্বাগত জানাচ্ছি। বিশ্ব পরিস্থিতি টালমাটাল, নানা দিক থেকেই নানা হিসাব নিকাশ চলছে, আতঙ্কও আছে অনেক। সর্বশেষ এটা পরিস্থিতি তৈরি হওয়ার কারণ হচ্ছে ট্রাম্পের ভেনেজুয়েলা অভিযানের পর এখন নতুন করে আবার ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। এই করে কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে। এটা নিয়ে আমরা আলোচনা করব শুরুতেই, তারপর আমরা বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়েও কথা বলব। মানিকে, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি কেমন দেখছেন বিশ্ব পরিস্থিতি? হঠাৎ করেই একটু ঘোলাটে অবস্থা আমরা দেখতে পাচ্ছি। ভেনেজুয়েলায় যে ঘটনাটি ঘটেছে এটা ন্যাক্কারজনক। কলঙ্কের একটা নতুন তিলক দিয়ে দেয়া হলো বিশ্ব ইতিহাসে। মানব সভ্যতার ইতিহাসে এই ধরনের ঘটনাগুলো খুবই অনাকাঙ্ক্ষিত। নিকট অতীতে এরকম ঘটনা ঘটেনি। হ্যাঁ, পানামার প্রেসিডেন্টকে 80-র দশকে তুলে নিয়ে গেছে, এরপর সাদ্দাম হোসেনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অভিযান চালানো হয়েছে, গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করবার জন্য নানা আয়োজন করা হয়েছে। কিন্তু একটা স্বাভাবিক স্থিতিশীল পরিবেশ ছিল এই মুহূর্তে। আমরা জানি যে ফিলিস্তিনের গাজাতেও একটা যুদ্ধবিরতি চলছে, যদিও বিভিন্ন সময়ে যে সেই যুদ্ধবিরতি ভঙ্গ হচ্ছে, তারপরেও সামগ্রিক পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি স্বাভাবিকই ছিল। কিন্তু ভেনেজুয়েলায় এভাবে আক্রমণ করে আগ্রাসন চালিয়ে সমগ্র বিশ্বকেই একটা বার্তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে আমরাও কিন্তু আজকে নিরাপত্তাহীন বলে মনে হচ্ছে তৃতীয় বিশ্বের একজন নাগরিক হিসেবে। রাজশাহীতে দুদিন আগের ঘটনা, রাজশাহীর আকাশে একটা মার্কিন শকুন দেখা গেছে। এটা কোনো প্রতীকী কথা না, মানে এটা তথ্য। হঠাৎ করেই রাজশাহীর আকাশে মার্কিন শকুন, এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বেশ রসিয়ে আলোচনা হচ্ছে যে এত হাজার হাজার মাইল পাড়ি দিয়ে রাজশাহীর আকাশে মার্কিন শকুন তো আসার কথা না। পরিবেশবিদরাও এবং পাখি বিশেষজ্ঞরা নানা ধরনের গবেষণা করছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের রাজশাহীর আকাশে না, গোটা বাংলাদেশের আকাশেই কালো শকুন ঘুরছে, বিভিন্ন রঙের শকুনও আছে। তো তাদের প্রচেষ্টাই যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দেয়া। আমরা যখন আধিপত্যবাদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করছি, 16 বছর ধরে লড়াই করেছি, তখন আবার নতুন আধিপত্যবাদের পদধ্বনি বিশ্বকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। আজকে ইসরায়েলের পক্ষ থেকে সেনাবাহিনীকে বলা হয়েছে যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, ইরান যে কোনো সময় আক্রান্ত হতে পারে। ইরানও ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে। শুধু তাই নয়, এবার যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে তুরস্কের সঙ্গেও বেঁধে যেতে পারে, পাশাপাশি গোটা মধ্যপ্রাচ্য জড়িয়ে যেতে পারে। তো এই রকম একটা পরিস্থিতি তৈরি করবার জন্যে পশ্চিমা বিশ্ব কোনোভাবেই দায় এড়াতে পারে না। আজকে যে খবরটি বেরিয়েছে যে নিকোলাস মাদুরোকে সবচেয়ে নিকৃষ্টতম ব্রুকলিন জেলে রাখা হয়েছে, যেটাকে পৃথিবীর কারাগার বলা হয়। তো একজন প্রেসিডেন্ট তিনি নির্বাচিত কিভাবে হয়েছেন সেই প্রশ্নটা তো মার্কিন যুক্তরাষ্ট্র করতে পারলেও তাকে অপহরণ করতে পারে না। আবার অপহরণ করে তাকে একটা নিকৃষ্টতম কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তার মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। পৃথিবীতে যেভাবে প্রতিবাদ উচ্চারিত হবার কথা ছিল, উচ্চারিত হচ্ছে না। চীন, রাশিয়া, অন্যান্য শক্তিধর রাষ্ট্র জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, এই রাষ্ট্রগুলোর পক্ষ থেকে যে ধরনের শক্তিশালী প্রতিবাদ হওয়া উচিত ছিল আমরা দেখছি না। এর কারণ কি? এর পেছনে কারণ হচ্ছে যে তারাও কোনো না কোনো আধিপত্যবাদী আচরণের সঙ্গে জড়িত, যে কারণে তারা এখন স্পষ্টভাবে স্ট্যান্ড নিচ্ছে না বা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। জাতিসংঘ কোথায়? এটাতে কি অন্যদেরকে সুযোগ করে দিল? অবশ্যই। এখন যদি রাশিয়া ইউক্রেন দখল করে নেয়, পশ্চিমা বিশ্ব কি বলতে পারবে যে কেন রাশিয়া দখল করলো? সেই বলার বৈধতা তো আর থাকছে না। একইভাবে চীন যদি তাইওয়ানকে দখল করে, তাহলে চীনকে কি বলতে পারবে পশ্চিমা বিশ্ব? এতদিন পশ্চিমা বিশ্ব নারী অধিকার, এরপর গণতন্ত্র, প্রগতি, এই সব যে বয়ান দিত, সেই বয়ান তো মুখ থুবড়ে পড়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার শাসনকালে কি করেছেন সেটা আলাদা বিষয়, সেই বিষয়ে জবাবদিহি জনগণের কাছে করবেন। সেখানে যদি গণ অভ্যুত্থান হতো তাহলে আমরা মেনে নিতাম। জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানে যদি মাদুরোর পতন হতো,
অবশ্যই এটাকে আমরা স্বাগত জানাতাম, কিন্তু সেটা তো হয়নি। বরং আজকে আমরা দেখতে পাচ্ছি কলম্বোর প্রেসিডেন্টকেও বলা হচ্ছে যে তোমাকেও অপহরণ করে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, মাদুরোকে নিয়ে গেছে, তার স্ত্রীকেও তো নিয়ে গেল। এটা কি আসলে নারী নির্যাতন, নিপীড়ন বা মানবাধিকার লঙ্ঘন নয়? সামগ্রিক ঘটনা ঘিরে মধ্যপ্রাচ্য আবার উত্তেজিত হবার যে আমরা আশঙ্কা করছি, এটা আসলে আমাদের মনে উদ্বেগ তৈরি করেছে। ভয়াবহ পরিস্থিতি। আমরা এই পরিস্থিতি চাই না। আমরা জাতিসংঘের হস্তক্ষেপ চাই। বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলো দ্রুততম সময়ের মধ্যে যদি উপলব্ধি না করতে পারেন যে আমরা একটা অন্ধকারের পথে যাচ্ছি, জাতিসংঘের তাহলে পক্ষে কি সম্ভব? উদ্যোগ তো তারা নেবে, সম্ভব হোক তারা বা তো না হোক। উদ্বেগ প্রকাশ করছে। হ্যাঁ, উদ্বেগ প্রকাশ করে তো কোনো লাভ নেই, এত বড় একটা ঘটনা। সেই আমি আসছি আপনার কাছে। সাইদ আব্দুল্লাহ, আপনি আপনার কি মূল্যায়ন, কি বিশ্লেষণ কি? ধন্যবাদ মতি ভাই, ধন্যবাদ আমার সম্মানিত সহ-আলোচক যিনি আছেন এবং একই সাথে বাংলা ভিশনের যারা দর্শক যারা বসে আছেন। নর্মালি যেটা হয় মতি ভাই, আপনার এই জায়গায় বসে থেকে আমরা ঘরোয়া আলাপ আলোচনা করতে থাকি, কিন্তু এমন একটা সেন্সিটিভ আলোচনাটা, এবং আমার খুবই মানে ফোরামটা খুবই পছন্দ হয়েছে এই কারণে, কারণ এই আলোচনার সাথে ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি তৃতীয় বিশ্বের একটা দেশ যাদের সামরিক শক্তি খুবই দুর্বল, যারা ভৌগোলিক বাস্তবতা যেটা আছে সেই জায়গাতে অন্য দেশের ওপরে অনেক কিছু চিন্তা ভাবনা করে চলতে হয়, এই ধরনের একটা দেশ যেহেতু বাংলাদেশও, আমাদের সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করার মতো একটা অবশ্যই করণীয় ব্যাপার আছে, এবং এই কারণে আলোচনাটা আমার কাছে মনে হচ্ছে খুব চমৎকার একটা নেক্সাস আছে। সো এই জায়গায় বুঝতে হলে আমি জর্জ অরওয়েল আমার খুবই প্রিয় একজন লেখক। জর্জ অরওয়েলের যদি সবচেয়ে সিগনেচার একটা বুকের কথা চিন্তা করা হয় অ্যানিমেল ফার্ম। অ্যানিমেল ফার্মে একটা বিখ্যাত উক্তি আছে, ওইটা আমার খুবই মানে প্র্যাকটিক্যাল লাগে সবসময়, যে অল অ্যানিমেলস আর ইকুয়াল বাট সাম অ্যানিমেলস আর মোর ইকুয়াল। এই মোর ইকুয়াল শব্দটা উনি এই কারণে ব্যবহার করেছিলেন যে আমরা সবসময় মনে করি আইন সবার জন্য সমান, সবার অধিকার সমান থাকবে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা কখনোই হয় না। এই যে কেউ কেউ এক্সট্রা ক্যাপাসিটি অর্জন করে, এটাকে আমরা স্বীকার করি আর না করি, এটা পৃথিবীর রূঢ় বাস্তবতা। সেই বাস্তবতাটাই হইল বাংলাদেশ আজকে যদি মনে করে তার পাশের অন্য কোনো না কোনো দেশে যায় একটু আক্রমণ চালাইতে হবে, এটা পারবে না, সারা পৃথিবীর তীব্র নিন্দা জ্বালানো শুরু করবে। কিন্তু আমেরিকা ওই যে মোর ইকুয়াল, সে গিয়ে অন্য একটা সার্বভৌম দেশের প্রেসিডেন্ট অ্যালং উইথ হিজ ওয়াইফ তাদেরকে ক্যাপচার করছে, ধরে নিয়ে নিজের ভূখণ্ডে নিয়ে আসছে, কিন্তু পৃথিবীর আসলে ওই ধরনের কোনো হেলহাম নাই। এই যে সারা পৃথিবী এইভাবে চলে, এই বৈষম্যটাকে যদি আমরা খেয়াল করার চেষ্টা করি, আমার কাছে দুইটা ঘটনা খুবই সিগনিফিকেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীতে রুল বেসড ইন্টারন্যাশনাল লয়ের দিকে চলে। আমার যেহেতু পড়াশোনাটাও ইন্টারন্যাশনাল লয়ের পর ছিল, ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল আমার একটা মেজর সাবজেক্ট ছিল, মানে যুদ্ধের আইন যেটা। তো আমরা যদি আরেকটা জায়গার কথা বলি, ভিয়েনা কনভেনশনের পরে অনেক জায়গায় কিন্তু ডিপ্লোম্যাটিক ইনডেমনিটি ছিল। লেটসে একটা দেশের রাষ্ট্রপ্রধান অথবা পার্টিকুলার কিছু কিছু ব্যক্তি, আপনি জানেন যে যতই অপরাধ করুক, লেটসে একটা জায়গায় গেল, আপনি ইচ্ছা করলে তাকে আটক করতে পারেন না। এই জন্য দেখবেন যে পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রপ্রধান আছে, জাতিসংঘের যখন অধিবেশনে যোগদান করতে যাচ্ছে, আমেরিকার পরম শত্রু রাষ্ট্র হইতে পারে, ইয়েট আমেরিকা কি করতে পারে না, তাদেরকে ক্যাপচার করতে পারে না, কারণ ওই জায়গায় ডিপ্লোম্যাটিক ইমিউনিটিটা দেয়া আছে। সো অল অন এ সাডেন যেটা হইল, যেটা 90-এর দশকে ছিল, পানামার কথাটা বলেছিলেন খুব চমৎকারভাবেই, ওই যে আমাদের নরিয়াকে যেভাবে আক্রমণ করেছিল, ঠিক তারপরে একটা রুল বেসড ইন্টারন্যাশনাল ল সিস্টেম যেভাবে কাজ করতো, একেবারে অল অন এ সাডেন এমনভাবে ভেঙে যাওয়ার একটা উপক্রম হইল, যে ব্যাপারটা নিয়ে সামনের দিনগুলোতে আমাদের টেনশনটা এই জায়গাতেই, ডোনাল্ড ট্রাম্পের সামনে আরও 3টা বছর সময় আছে। এবং আমেরিকা ফার্স্ট নীতি এটা যে শুধুমাত্র ডোমেস্টিক নীতি না, বরং আমরা হিউম্যানিটেরিয়ান লয়ের কথা বলি, হিউম্যান রাইটস লয়ের কথা বলি, বিভিন্ন কিছু বলি, কিন্তু এর ফাঁকেও যে কোথাও কোথাও মিনারেলসের সম্পর্ক আছে, কোথাও কোথাও ওয়েল ডিপ্লোমেসির সম্পর্ক আছে, এই ব্যাপারটা খুবই নগ্নভাবে দেখা গেল। এবং জর্জ ডব্লিউ বুশের কথা যদি বলি, ওবামার কথা যদি বলি, তারাও আক্রমণ চালাইতো। তারাও আক্রমণ চালানোর পরে তারা যেটা বলতো, ডেমোক্রেসি নাই, হ্যান নাই, ত্যান নাই। সম্ভবত ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি সত্যবাদী মানুষ, সত্যবাদী মানুষ জন্য একদম স্ট্রেট ফরওয়ার্ড বলছে যে তাদের দেশে তেলের কোম্পানিগুলো বিজনেস করতে যাবে, এমনকি দেশের সরকার কিভাবে চলবে, ডোনাল্ড ট্রাম্প ডিরেক্ট বলে দিচ্ছে যে তারাই নজরদারিতে রাখবে। মানে এই ধরনের মৌখিকভাবে এত নগ্নভাবে হস্তক্ষেপ করা রুল বেসড ইন্টারন্যাশনাল লয়ের ক্ষেত্রে পুরাপুরি সাংঘর্ষিক। এবং এই জায়গায় আমি একটা কথা বলি, যে জাতিসংঘ কি করছে, বিবৃতি দিচ্ছে, ঠিক যেন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, কোনো কিছু হয় আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যেটা করে, বিবৃতি নির্ভর সরকার, জাতিসংঘ ওই রকম বিবৃতি নির্ভর একটা প্রতিষ্ঠান। তো এই জায়গায় একটা কথা আছে, যে এই জায়গায় পৃথিবীর মানুষজন কিভাবে রিয়্যাক্ট করে, এটা বলতে গেলে যদিও দুইটার ভেতরে দূরতম সম্পর্ক আছে, কিন্তু একটু নেক্সাস আছে। এই জন্য মনে হয় যে একটু বলে রাখাটা উচিত। কারণ আমাদের যে প্রজন্ম, এই প্রজন্ম তো
অনেক কিছু আসলে না জেনে অনেক কিছু বয়ান যেভাবে গেলানো হয়েছে সেটাই গিলেছে। 2003 সালের একটা ঘটনা আমার মনে রাখাটা জরুরি। ইরাকে যখন আক্রমণ করে তারা ধরে নিচ্ছিল যে ম্যাস ওয়েপন যেটা আছে ম্যাস ডিস্ট্রাকশনের জন্য সেই ধরনের একটা অপবাদ দিয়ে ইরাককে আক্রমণ করার লেজিটিমেসি তারা খুঁজে নেয়। ইউএসএ করে, ইউকে করে, সবাই করলো। ওই টাইমে কলিং পাওয়েল বাংলাদেশ ভিজিট করেছিল, বেগম খালেদা জিয়া তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কলিং পাওয়েল এসে ইনডিরেক্টলি যে বার্তাটা দিয়ে দিয়েছিল সেটা হইল যে ইদার তাদের সাথে থাকতে হবে আর তাদের সাথে নাই, মাঝামাঝি কোনো গ্রাউন্ড নাই। খালেদা জিয়ার পর প্রচণ্ড প্রেশার তৈরি করা হয়েছিল যাতে করে বাংলাদেশের সামরিক ফোর্সটাকে ইরাকে ডেপ্লয় করা যায়, এবং ওইটা যদি খালেদা জিয়া ওই মুহূর্তে করতো তাহলে যেটা হইতো সম্ভবত 1-11ও হইতো না, আরও নানা ধরনের জটিলতা পরবর্তীতে হইতো না। সারা পৃথিবী ওই রহস্যে কিন্তু বুঁদ হয়ে গেছে, তাদের ভুয়া ডকুমেন্টারি, ভুয়া দলিল, ভুয়া দস্তাবেজ সব কিছুতে, কিন্তু আলটিমেটলি খালেদা জিয়ার সৈন্যটা পাঠায় নাই। এই জন্য উনার যে স্যাক্রিফাইসটা করতে হয়েছে, ইয়েট সারা পৃথিবী বেশি দিন না, তার মাত্র 10 থেকে 15 বছর পরে ব্রিটেনের টনি ব্লেয়ারও স্বীকার করেছে ব্যাপারটা ভুল ছিল। আরও অন্য অনেকেই স্বীকার করা দেখা গেল যে ওই জায়গায় আসলে ওই ম্যাস ওয়েপন যেটা ছিল ডিস্ট্রাকশনের জন্য সেটা আসলে ছিল না। অর্থাৎ ওই টাইমেও খালেদা জিয়ার মতো লিডার এই যে ধারণাটা অতিক্রম করে উনি যে আক্রমণের সায় দেন নাই, এইটার জন্য তার নিজের জীবন, তার পরিবার, তার ফ্যামিলি, তার রাজত্ব সব কিছুর উপর দিয়ে গেছে। কিন্তু এই টাইপ লিডার বর্তমানেও যে অনেক বিরল সেটা এই জায়গায় আক্রমণের পরেও বোঝা যাচ্ছে। একই সাথে আরেকটা ব্যাপারও বলে রাখা ভালো, মুদ্রার দুইটা পৃষ্ঠই থাকে। এই কাজটা করে সুবিধাটা কেন পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প? তার কারণ হলো ওই ভেনেজুয়েলার ইন্টারনাল ডেমোক্রেসিটা বছরের পর বছর ধরে একেবারে নগ্নভাবে শেষ করে দেওয়া হয়েছে। যদি এমন হইতো যে ইন্টারনাল ডেমোক্রেসিটা ঠিক থাকতো, ফেয়ার ভোট থাকতো, কারণ গত বছরে ভোটের কথা যদি বলেন একেবারে ফেয়ারলি হেরে গেছে, তারপরেও ক্ষমতা হস্তান্তর না করে নিজের মতো উনি বাজনা বাজায় গেছে। এই কাজটা করার কারণে কি হয়েছে? জনপ্রতিরোধের মুখোমুখি তো হয় নাই। জনপ্রতিরোধের মুখোমুখি হওয়ারও কিন্তু অনেক নজির আছে পৃথিবী জুড়ে। যেমন আমরা পছন্দ নাই করতে পারি, প্র্যাকটিক্যালি ধরেন এরদোগানের হিসাব যদি বলি 2016 সালে তার বিরুদ্ধে কু হওয়ার পরে জনগণ কিন্তু ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে গিয়েছিল। অর্থাৎ জনগণের সাথে শাসকদের যে যোগাযোগ, এই যোগাযোগটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু বাইরের দেশের আক্রমণের প্রবণতাটা বাড়ে। আমি জাস্টিফাই করছি না যে যেটা হয়েছে এটা সঠিক, কিন্তু একই সাথে আমাদের মাথায় রাখা দরকার এখানে তৃতীয় বিশ্বের দেশগুলোতে কখনোই স্বৈরাচার হওয়ার যে বিকাশ, এই ব্যাপারটা কখনোই বিকশিত হওয়া উচিত না। একটা চমৎকার স্টেটমেন্ট আমি দেখলাম, বার্নি স্যান্ডার্স আমার খুব পছন্দের একজন মানুষ, কারণ একটু সোশ্যালিস্ট মাইন্ড উনি ধারণ করেন, এবং গতকাল একটি স্টেটমেন্ট দিয়েছে যে ডেমোক্রেসি নাই, ভোট নাই, কোনো কিছু নেই, একে কন্ডেম করে অ্যাট দ্য সেম টাইম এই কারণেই যদি আক্রমণটা করা হয় সেটাও অত্যন্ত নিন্দাজনক। আমাদের আসলে ওই স্ট্যান্ডটা নেওয়া উচিত। ইন্টারনাল ডেমোক্রেসি খুবই গুরুত্বপূর্ণ, বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে এইটা একটা ওয়েপন তৈরি করে দিবে এই টাইপ সাম্রাজ্যবাদী কারো, যে হঠাৎ করে আক্রমণ করে জনজীবন বিপন্ন করে ফেলবে। একই সাথে এই দেশগুলোরও মাথায় রাখা উচিত স্বৈরাচারী প্রবণতা রাখলে জনগণেরও সাপোর্ট যেভাবে পাওয়ার কথা সেভাবে পাওয়া যাবে না। সো দুইটা পৃষ্ঠই আমাদের একইভাবে ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে বলে মনে করি। অনেক ধন্যবাদ। অনেক যেটা সাইদ আব্দুল্লাহ যেটা বললেন, যে পৃথিবীর নানা দেশে, তৃতীয় বিশ্বের দেশগুলোতে আপনি উল্লেখ করেছেন, এই যে আশঙ্কা, শঙ্কা, ভয় তৈরি হয়েছে, এর থেকে মুক্তির পথ কি? আমাদের একজন প্রাক্তন মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান, তিনি পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রধান ছিলেন, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এই ব্যাপারে, এই বিষয়ে প্রসঙ্গকে ধরে তিনি লিখেছেন যে আমাদেরকেও সতর্ক হবার প্রয়োজন আছে। আমরাও আসলে বিপদমুক্ত নই, বাংলাদেশেও যে কোনো মুহূর্তে এই ধরনের পরিণতি ঘটতে পারে। আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি যে এই ঘটনাটার সূত্রপাত কিভাবে হলো বা কিভাবে মার্কিন বাহিনী সুনিশ্চিতভাবে ঘুমন্ত অবস্থায় খাট থেকে তুলে নিয়ে গেল, এই তথ্যগুলো কিভাবে পেল এত সূক্ষ্মভাবে? তো জানা গেল যে সিআইএর গোয়েন্দারা আগে থেকে সেখানে ফাঁদ পেতেছিল বা দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার সেনাবাহিনীতে কাজ করছে। আমরা কি দেখলাম যে সেনাবাহিনীও কিন্তু অনেকটা নিশ্চুপ। আমরা 1/11-এ কি দেখেছি, সেনাবাহিনী ক্রীড়ানকের ভূমিকা পালন করেছে। সেই সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংঘাত এবং সংঘর্ষমূলক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে সেনাবাহিনী অভিভাবকত্বের ভূমিকা পালন করতে পারত, কিন্তু সেটা না করে তারা আরও আগুনে ঘি ঢেলে দিয়েছে এবং নিশ্চুপই থেকেছে। 2 বছর আমরা গণতন্ত্রহীনতায় ছিলাম, রাজনীতিকে ধ্বংস করার নানা ধরনের চক্রান্ত আমরা দেখেছি স্পষ্টভাবেই। পাশাপাশি পিলখানার যে হত্যাকাণ্ড হয়েছে, সেই সময় এত বড় ভয়াবহ হত্যাকাণ্ডের পরে সেনাবাহিনীর পক্ষ থেকে 24 ঘন্টার মধ্যে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এর পেছনে নিশ্চয়ই অনেক বড় বড় কারণ আছে। এর পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে যে নতজানু
প্রশাসনিক কাঠামো। ধরুন সেনাবাহিনীর কেউ কেউ হয়তো চেয়েছেন যে ওই হত্যাকাণ্ডের সময় প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা বা কিভাবে এটাকে নিরসন করা যায় সেই উদ্যোগটি নেবার, কিন্তু যারা আসলে সূত্রধর ছিলেন তারা চাননি, তারা ঘটনা জানতেন, তারা চুপ করে থেকেছেন বা এড়িয়ে যাবার চেষ্টা করেছেন। এখন ভেনেজুয়েলার সেনাবাহিনী কি প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলেছে এই ঘটনায়? সেটা যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো যে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে সেনাবাহিনী হয়তো মার্কিন বাহিনীর সঙ্গে লড়াই করেছে। যদিও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি বলেছেন যে কোনো ধরনের নিহতের ঘটনা ঘটেনি, কিন্তু আমরা গণমাধ্যম মারফত জেনেছি 150-রও উপরে সেনা সদস্য নিহত হয়েছে। হয়তো আরও কদিন পরে বিস্তারিত তথ্য প্রমাণ বা খবরাদি পাওয়া যাবে। কিন্তু আমরা যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতকে সামনে রাখি তাহলে এই ধরনের ঘটনা নতুন নয়। বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্যে 54 বছরে নানাভাবে চেষ্টা করা হয়েছে। তো এই প্রচেষ্টার পেছনে মূল কারণ হচ্ছে যে চক্রান্তের ফাঁদে পা দেয়া। আলম ও ফজলুর রহমান মূলত সেটাই বলতে চেয়েছেন, আমরা যদি বিশ্বাসঘাতকদের চিনতে না পারি, আমাদের জাতির মধ্যে দল মত পথ নির্বিশেষে দৃঢ় ঐক্য গড়ে তুলতে না পারি, তাহলে যে কোনো সময় এই ধরনের আক্রমণ বা আগ্রাসন হতে পারে। সেখানে এই ধরনের ঘটনা কেন ঘটলো? একজন প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাবার পরেও তো সাধারণ মানুষ রাজপথে নামেনি, বরং সাধারণ মানুষ ভয়ে কলম্বিয়ার দিকে পালিয়ে গেছে অনেকে, বা প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যাবার চেষ্টা করেছে। কিন্তু যেটা আমার সহ আলোচক বললেন যে 2016 সালে তুরস্কে যখন ব্যর্থ কু হলো, তখন আমরা দেখলাম যে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে। এখন একটা নির্বাচিত সরকার থাকলে, জনগণের সমর্থন যদি তার প্রতি থাকে, তখন অনেক আগ্রাসনই কিন্তু আসলে মুখ থুবড়ে পড়ে। আমার স্পষ্টই মনে আছে 2013 সালে আমরা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করলাম, কতিপয় সাংবাদিক। দেখা করার পরে তার একটি বক্তব্য আমি এখনও মনে রেখেছি এবং সেই বক্তব্যটা কাকতালীয়ভাবে মিলে গেছে। তিনি বলেছিলেন যে জনগণের সমর্থনবিহীন শাসক যতই প্রভাবশালী হোক না কেন, দিন শেষে তার পৃষ্ঠপোষকও আস্থা করে নিক্ষেপ করে। আমরা শেখ হাসিনার রায়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ডের রায়টি দিল, এর পরে ভারতের পক্ষ থেকে একটা বিবৃতি পেয়েছি। সেই বিবৃতিটা কি ছিল? একটা ভারসাম্যমূলক বিবৃতি, ধরি মাছ নাছুই পানি, মানে আমি জনগণের পক্ষেও আছি আবার শেখ হাসিনার পক্ষেও নেই, এইরকম একটা বিবৃতি। সেই বিবৃতিতে বলা হয়েছিল যে বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের সঙ্গে ভারত একমত। কিন্তু গত 17-18 মাসে ভারত আমাদের সঙ্গে যে আচরণটা করেছে, সেই আচরণ সম্পূর্ণভাবে দাদাগিরির বিমাতাসুলভ আচরণ। সেই আচরণের মধ্য দিয়ে তারা মুখ দিয়ে না বললেও এটা বলে দিয়েছে যে আমরা শেখ হাসিনাকে এখানে আশ্রয় দেব, রাখব। বিবৃতি দিতে গিয়ে, যেটা আসলে ডকুমেন্ট হিসেবে ইতিহাসের পাতায় থাকবে, তারা কিন্তু সেই অবস্থানটা নিতে পারেনি। মানে শেখ হাসিনার পক্ষে তারা বলতে পারেনি যে না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় আমরা মানি না, এটা বলেনি। এটা না বলে ক্যামোফ্লেজ একটা বিবৃতি তারা দিয়েছে। তো যাই হোক, বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য ভেনেজুয়েলার ঘটনায় বলি বা আমাদের সাম্প্রতিক সময়ে মুস্তাফিজুর রহমানের ঘটনায় বলি, এটা ছোট আগ্রাসন হয়তো, কিন্তু এটাও তো একটা আগ্রাসন। যাই বলি না কেন, বাংলাদেশের রাজনীতিবিদরা তোষামতকারী আর আনুগত্যকারী এই দুটোর মধ্যে যদি তারা প্রভেদ না করতে পারেন, তাহলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। আমরা গত 16 বছরে কি দেখলাম? যে ব্যবসায়ী সমাজ শেখ হাসিনাকে গিয়ে কি নতজানু হয়ে তার শাসনকালের গুণগান গাইছে। এটা তো তাদের কাজ না। আচ্ছা, ব্যবসায়ী সমাজ কি করতে পারতেন? যে ব্যবসায়ী সেক্টরে যে যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরতে পারতেন। আমরা অনেক সাংবাদিককেও দেখেছি তল্পি বাহকের মতো আচরণ করেছে। সাংবাদিকের কাজ কি? সাংবাদিকের কাজ অসঙ্গতি ধরা বা দেশের উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড থাকলে, সতর্কতামূলক কোনো বিষয় থাকলে সেটা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সামনে তুলে ধরা। কিন্তু আমরা প্রেস ব্রিফিংগুলো যদি পর্যালোচনা করি, একেবারেই পদলেহনকারীর ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে। এই বিষয়গুলো যদি আবারও পুরনো ফরম্যাটে আমাদের মধ্যে ফিরে আসে, তাহলে ভেনেজুয়েলার মতো পরিস্থিতির আশঙ্কা তৈরি হবে। রাজনীতিবিদদের আমি উপলব্ধি করার জন্য আহ্বান জানাচ্ছি। রাজনীতিবিদদের প্রতি আহ্বান, রাজনীতিবিদদের মধ্যে এই অনৈক্য কেন? রাজনীতিবিদদের ভেতরে অনৈক্য থাকবে, আমি বরং মনে করি সেটাই স্বাভাবিক। অনৈক্য কোথায় কোথায় থাকা উচিত? যে কেউ কোনো জায়গায় সুযোগের অপব্যবহার করে জনগণকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে, অবশ্যই রাজনীতিবিদদের তখন যেটা হওয়া উচিত, ওই মতের বিরুদ্ধে গিয়ে অনৈক্য তৈরি করে জনগণের পক্ষে থাকা উচিত। জনগণের পক্ষের বাইরে অন্য কোনো রাজনীতি থাকা উচিত না।
কিন্তু রাজনীতির অনৈক্যটা যদি এইরকম হয় যে অন্য সব কিছু চুপচাপ বলবে, জাস্ট রেটরিক আকারে ইউজ করবে, কিন্তু গোপনে গোপনে সেটাই ব্যবহার করা হবে, এই জাতীয় কথা বললে মানুষের সাথে যেটা হয়, মানুষের চোখে ধুলা দেওয়ার কাজ করা হয়। তখনই মানুষের কাছে যেটা মনে করা হয় যে এই রাজনীতিবিদদের কথা বলার কথা ছিল জনগণের বেসিক স্বার্থগুলা নিয়ে, যে সেটা নিয়ে তারা আর্গুমেন্ট করবে, ফাইট করবে, বারবার করে দাবি দেওয়া উত্থাপন করবে। কিন্তু তা না করে যখন মানুষজন দেখে যে রাজনীতিবিদদের তর্কটা আসলে কোথায়, যে তর্কটা অ্যাবসলিউটলি তাদের পাওয়ার সেন্ট্রিক আলাপ আলোচনা, এর বাইরে জনগণের স্বার্থ নিয়ে কোনো আলাপ আলোচনাটা নাই, তখনই দেখবেন জনগণ মনে করে যে রাজনীতিবিদরা আসলে আমাদের লেয়ারে না। এবং তারপর যেটা হয়, রাজনীতিবিদদের তো একটা কমন ইন্টারেস্ট কি থাকা উচিত, জনগণের স্বার্থ। জনগণের স্বার্থটা যদি কেউ চিন্তা করে, দিন শেষে দেখবেন অনেক অনৈক্য মিটে এক জায়গায় আসতে বাধ্য। কিন্তু যে মুহূর্তে দেখবেন জনগণের স্বার্থটা আসলে ম্যাটার করে না, তখন দেখবেন তারা তো অনৈক্যের ভেতরে লাফিয়ে লাফিয়ে বেড়াবেই। যেমন কয়েকটা উদাহরণের কথা আমিরুল মোমিনিন ভাই বলছিলেন যে বিভিন্ন জায়গায় যে কালচারাল হেজিমনির কিছু কথা আছে, বিভিন্ন জায়গায় ডমিনেন্সের কিছু কথা আছে। বাংলাদেশের রাজনীতিতে আমরা যদি একটু ক্রিটিক্যালি দেখার চেষ্টা করি, অনেক জায়গায় এই কথাগুলা বর্তমানে এমন অনেকভাবে ব্যবহার করা হচ্ছে, সত্যিকার অর্থে সেটা কোন অর্থে ব্যবহার করা হচ্ছে, রাজনীতিবিদরা সত্যিকার অর্থে মিন করে কিনা, আমার কিছু কিছু জায়গায় সন্দেহটা যায়। যেমন ধরেন, আপনি মুখ দিয়ে সারাদিন আধিপত্যবাদ বিরোধী, অমুক তমুক, হাবি জাবি 100টা কথাবার্তা বললেন, আবার টুক করে দেখা গেল আপনি গোপনে বৈঠক করছেন, অনেক মাস সেটা গোপন আছে। এটা একজন লেভেন্ট পারসন, আমি আমার কথা বলছি না, আপনাদের মতো বিশেষজ্ঞ মানুষের কথা বলছি না। ধরেন একজন গ্রামে চা খেতে খেতে যখন এই আলাপটা দেখবে, তার কাছে মনে হবে কিছু একটা বোধহয় মিল খাইল না, মুখে বলে একটা জিনিস, কাজে হয়ে গেল আর একটা জিনিস। তারপর ধরেন আপনি আমেরিকাতে দাঁড়িয়ে, আমি কিন্তু কোনো নামধাম বলছি না, আমেরিকাতে দাঁড়িয়ে আপনি বলবেন যে 50 লাখ রিজার্ভ ফোর্স আছে, এখনই যে যুদ্ধংদেহী মনোভাব করে ফেলে দেওয়া যাবে, এইটা করা যাবে, ওইটা করা যাবে। তারপর আবার একটা প্রাইভেট টিভি চ্যানেলের সাংবাদিকের সামনে আপনি আলাদাভাবে ইন্টারভিউ দিচ্ছেন, আমি কি একটু বেশি হার্ড কথা বলে ফেললাম কিনা? সেই সাংবাদিক আবার উত্তর দিচ্ছে যে না না, এটাই তো মানুষ শুনতে পছন্দ করে। তারপর সে আবার একগাল হেসে জবাব দিচ্ছে, ও তাইলে মোটামুটি ঠিকই আছে। তার মিনিংটা কি? আপনি যে ওই টাইমে কথাটা বলেছিলেন, এটা একটা পলিটিক্যাল রেটরিক ছিল, আপনি এটা মিন করেন নাই। তারপর এসে আপনি আবার হার্ড কথা বলে ফেলছেন কিনা আপনি আবার একজন টিভি সাংবাদিককে জিজ্ঞেস করছেন আর একগাল হেসে দিচ্ছেন। সো মানুষজনকে আসলে এই ভুজুং বাজুং বোঝানোর জায়গাটার কারণেই মানুষের কাছে কি হয় যে এরা মুখ দিয়েও যদি বলে ঐক্যের কথা, আসলে সেটা অনৈক্যই বিকাশ করে। যেমন রাজনীতিতে খুবই ইন্টারেস্টিং একটা টাইম চলছে, জোট আর কে জোটে না এইটা বোঝাটা খুব মুশকিল হয়ে গেছে। যেমন ধরেন 8 দলের জোট কিনা, 12 দলের জোট কিনা, একটা ধর্মকে কেন্দ্র করে একটা ব্যালট হবে কিনা, আবার তারা বলছে আমাদেরকে ঠকানো হচ্ছে, অমক তমক। এই যে দেখেন, ঐক্যের কথা যখনই আসে আবার নিজ দিয়ে একটা অনৈক্যের মতো কথা আসে। আবার রাজনীতিতে আমার আর একটা জিনিস মনে হয় যেটা, যে অনৈক্যটা আসলে হওয়ার মতোই জায়গাটা ছিল, এই কথাটা আমরা যারা আগে বলতাম, কমেন্ট সেকশনে গিয়ে দেখতাম প্রচণ্ড গালিগালাজের শিকার হইতাম, প্রচণ্ড। কিন্তু জাস্ট 2 বছর আগে, আমি আজকের দিনে মতি ভাই একদম গ্যারান্টি দিয়ে বলছি, 2024 সালের এই 5 জানুয়ারিতে আমরা এমন ভয়ঙ্কর স্ট্যাটাস তখন দিয়েছি, ওই টাইমে ইলেকশন একটা এগিয়ে আসছিল, আমরা যে কথাগুলো লিখেছি, বহু মানুষ ওই টাইমে স্বৈরাচারের তল্পিবাহক ছিল। তারা আজকে এসে অনেক বড় বড় সুশীল সমাজের প্রতিভূ সেজে বসে আছে, একটা সিঙ্গেল কথা ওই টাইমে বলে নাই। কিন্তু আমরা যে মুহূর্তে আজ থেকে 6 মাস আগে, 8 মাস আগে, 9 মাস আগে বুঝতে পেরেছিলাম যে এটাও একটা জাতিসংঘের মতো বিবৃতিমূলক সরকার, আমরা যখন প্রতিবাদ করতাম যে না, 5 বছরের দাবি তোলাটা এটা ব্যর্থ দাবি, এটা বাস্তবসম্মত না, বহু মানুষ এসে আমাদেরকে গালাগালি করতো, এই তো অমুকের দালাল, তমুকের দালাল, অমুকের দালাল। কিন্তু আমরা কি চেয়েছি? এই ধরনের একটা গভর্নমেন্ট দীর্ঘদিন থাকলে যেটা হয়, অস্থিরতা তৈরি হবে, এটা বোঝাই যাচ্ছিল। ওই টাইমে যারা আমরা বলতাম যে ইলেকশনটা জরুরি, তখন যেটা হইতো, এসে কত ধরনের ট্যাগ দেওয়া হইতো। তো যারা তখন ইলেকশন চাইতো না, উঠতে বসতে উল্টাপাল্টা কথা বলতো, তাদেরও দেখি কেবলা চেঞ্জ হয়ে গেছে। 25 তারিখের পরে তাদেরও বহু মানুষের কেবলা চেঞ্জ হয়ে একদিকে গিয়ে তারা মোটামুটি একটা সেটেল করার মতো অবস্থার দিকে চলে গেছে ওই রাজনৈতিক দলগুলাও। কিন্তু তাইলে আমরা যদি এখন প্রশ্ন করি, এত হট্টগোলের কি দরকার ছিল? এটা তো বাংলাদেশের রাজনীতির চরিত্র, এই চরিত্রটাই চেঞ্জ করাটা ছিল নয়া বন্দোবস্ত। কিন্তু সবচেয়ে বাজে ব্যাপারটা হলো, নয়া বন্দোবস্ত শব্দটাকে নিয়ে এমন বাজে রাজনীতি করা হইলো, এরপরে কেউ যদি বলে যে নয়া বন্দোবস্ত দেখানো হবে, সম্ভবত আমিরুল মোমিনিন ভাইয়ের মতো লোকজন উল্টা ঘুরে দৌড় দিবে, বলবে আর নয়া বন্দোবস্ত দরকার নাই, আর সংস্কারের দরকার নাই, যে সংস্কার হয়ে গেছে, সংস্কার শব্দটারও একটা সংস্কারটা জরুরি হয়ে পড়েছে। এই জন্য ব্যাপারটা হইলো, যার যেটা করার ক্যাপাসিটি নাই ওইটা নিয়ে কথা বলা উচিত না। লেটসে আপনি বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে খুব পপুলিস্ট অনেক কথা বলতে পারেন, হঠাৎ করে বলতেই পারেন 7 সিস্টার্স আপনি বিচ্ছিন্ন করে ফেলবেন,
দেখবেন বহু মানুষ থাকবে লাগাতার হাততালি দিয়ে যাবে। কিন্তু ব্যাপারটা যে ফরম্যাটেই বলেন কিনা, আপনার প্রথমে মাথায় রাখা উচিত এইটা বলার কারণে আমার কি অন্য কোনো ধরনের সিকিউরিটি থ্রেট তৈরি হচ্ছে কিনা, বা এইটা করার কারণে আমাদের ওপরে অন্য কোনো নিপীড়ন যখন চালাবে আমরা সে জায়গায় আপার হ্যান্ডে থেকে প্রতিরোধ করার চেয়ে বরং আমরা লোয়ার হ্যান্ডে চলে গেলাম কিনা। এই স্যানিটি নিয়ে যখন আপনি কথাবার্তা বলবেন তখন দেখবেন যে অনেক মানুষের কাছে আপনি মোটামুটি অপছন্দনীয় ব্যক্তি হয়ে যাবেন। কিন্তু আধিপত্যবাদ বিরোধী কথা, অমুক কথা, তমুক কথা, প্রত্যেকটা জিনিসের আগে কি করা উচিত জানেন? আমি একটা থিওরি খুব মেনে চলার বিশ্বাস করি, সেটা হইল কম কথা বলে কাজটা বেশি করা জরুরি। যেন এই উপদেষ্টা মণ্ডলীর বহু মানুষ আছে দেখবেন এত সারাদিন কথা বলে, কাজের বেলায় লবডঙ্কা। এমনও অনেক পপুলিস্ট কথা বলে নাই, যারা যারা কথা একটি শব্দও বলে নাই, যারা কথা বলে নাই তারা হলো সবচেয়ে চালাক। তারা জানে যে কাজও করার দরকার নাই, চুপচাপ বসে থেকে কথা বলে নাই, এর মানে এই না যে অপকর্ম করে নাই। কিন্তু অনেকেই আছে কথা বলে বলে ঐক্যের যত কথা বলেছে অনৈক্যটা তৈরি হয়েছে। সো এই জন্য আমি বলি রাজনীতিবিদদের ঐক্যটা যতটা না মুখে মুখে জরুরি, তার চেয়ে বেশি দেশের আর জনগণের জন্য কাজ করছে কিনা এটা যদি হয়। মাওলানা ভাসানী যতই দেখা যাক অনেক জায়গায় বিরোধিতা করবে, দিন শেষে সেও জনগণের নেতা থাকবে। হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর কথা বলি বা আমাদের শেরে বাংলাকে ফজলুল হকের কথা বলি, অনেক জায়গায় অনেক অনৈক্য হয়েছে তাদের, কিন্তু দেখেন অনৈক্যের পরেও তাদের একটা জায়গায় মিল ছিল, দেশের জনগণের স্বার্থ। এই কারণে তারা সবাই দেশে জাতীয় বীর হিসেবে এখনো বিবেচিত হয়। সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের ছোট্ট বিরতিতে আছি, দর্শক আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ফিরে এলাম 7 রিং সিমেন্ট ফ্রন্টলাইনে। আমরা আমিরুল মোমিনিন মানিক এবং সাইদ আবদুল্লাহর কথা শুনছিলাম। সাইদ আবদুল্লাহ, আপনার কথা শুনছি, এখন মানিকের কাছে যাই। আবদুল্লাহ একটা কথা বলছেন, নির্বাচন কতটা জরুরি। আমারও প্রশ্ন তাই, নির্বাচন কতটা জরুরি? নির্বাচন অবশ্যই আমাদের মানে সর্বোচ্চ প্রায়োরিটি। নির্বাচন ছাড়া কোনো উপায় নেই, নির্বাচন হতেই হবে এবং সেটা 12ই ফেব্রুয়ারিতেই হতে হবে, যেটা বিকল্প হয়েছে। এর কোনো বিকল্প তো নেই। ফেব্রুয়ারি পেরিয়ে গেলে মার্চ, এরপরে আর সম্ভব না 6 মাসের মধ্যে। তো সেই জন্য নির্বাচন হতে হবে, কিন্তু নির্বাচন করার জন্য যে সমতল মাঠ সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে নির্বাচনের সুন্দর পরিবেশ আছে। এই কথার সঙ্গে আমি তো একমত নই। আমি সুন্দর পরিবেশ নেই এটার পক্ষে বলে এই না যে নির্বাচন পিছিয়ে যাক। আমি এটা জোরালোভাবে দাবি করতে চাই যে আপনারা আপনাদের সর্বোচ্চ দক্ষতা দিয়ে একটা চমৎকার পরিবেশ তৈরি করুন। 3রা জানুয়ারি নতুন বছরের 3 দিনের মধ্যে যশোরে বিএনপির একজন ওয়ার্ডের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, তার মাথায় গুলি করে হত্যা করা হলো। যশোর সদরে তার বাড়ি, এবং এই ঘটনাটা ঘটেছে শহরের মধ্যে। তাহলে এইটাকে কিভাবে জাস্টিফাই করা যায়? এর পেছনে কি নির্বাচন কমিশনের দায় নেই? তফসিল ঘোষণা করা হলো 11ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর একজন সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদিকে গুলি করা হলো। এই গুলি করার পেছনে অনেকগুলো কারণ আছে নিঃসন্দেহে, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হলো, এটা বিচ্ছিন্ন ঘটনা। তো এই ধরনের বক্তব্য এবং বিবৃতি দিয়ে তারা আসলে কোন বিষয়ের দিকে ইঙ্গিত দিচ্ছেন? যে মানুষের লাশ পড়ে যাবে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, তারপরেও তারা চোখ বেঁধে রাখবেন লাল কাপড়ে, এরপর কানে তুলো দিয়ে রাখবেন। এটাকে তো তাহলে একটা একচক্ষু সম্পন্ন দানবের সঙ্গে তুলনা করতে হয়, যে আমি সব কিছু দেখছি কিন্তু কোনো কিছুই আমি মেনে নিচ্ছি না। দেখুন, এই নির্বাচন কমিশন বেশ কিছু গণপ্রতিনিধিত্ব আদেশে পরিবর্তন এনেছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কেউ যদি ফেক নিউজ করে কোনো প্রার্থীর বিরুদ্ধে কুৎসা বা অপপ্রচার করে তাহলে তার দণ্ডনীয় অপরাধ হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে। আজকে 11 তারিখের পর থেকে এই সময়ের মধ্যে, এখন তো নির্বাচনকালীন সময় চলছে, যেহেতু আমরা তফসিলের আওতায় আছি, কজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে, অথচ প্রতিনিয়ত একজন আরেকজনের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। এটা নিয়ে কি কোনো সেল আছে নির্বাচন কমিশনের? নিঃসন্দেহে নাই। আমার কাছে তো এই ধরনের তথ্য আছে যে ভারতের কলকাতার নিউ টাউনে বিভিন্ন ফ্ল্যাট ভাড়া নিয়ে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিভিন্ন ফেক আইডি তৈরি করছে প্রতিনিয়ত। টুইটারে আইডি তৈরি করছে, ইউটিউবে অ্যাকাউন্ট খুলছে। এদের কাজই হচ্ছে দুটো কাজ। একটা হচ্ছে যে কিছু সংখ্যক ফেসবুক আইডিতে তারেক রহমানের ছবি, খালেদা জিয়ার ছবি দিয়ে ওই আইডিতে থেকে জামাতের বিরুদ্ধে অপপ্রচার করছে, আবার কিছু সংখ্যক আইডিতে ডাক্তার শফিকুর রহমানের ছবি দিয়ে, গোলাম আজমের ছবি দিয়ে সেই সব আইডি থেকে বিএনপির বিরুদ্ধে কুৎসা রচানো হচ্ছে। এটার কারণটা কি? যে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া।
এর বাইরে যে আসলে দলগতভাবে কেউ কিছু করছে না তা আমি বলছি না, কিন্তু এই ধরনের ফেক আইডিকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ, সে তার উদ্যোগ কি নির্বাচন কমিশন নিয়েছে? হাদি হত্যাকাণ্ডের পরে আজকে তো অনেক দিন পেরিয়ে গেল, 11 থেকে আজকে 5 তারিখ, এই সময়ের মধ্যে নির্বাচন কমিশনের তো ন্যূনতম একটা বিবৃতি দেওয়া দরকার ছিল যে দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের একটা সুরাহা চাই, বিচার দেখতে চাই। কারণ আমি তো আপনার সময়কালীনের মধ্যে অবস্থান করছি, এখন আপনি হচ্ছেন অভিভাবক, আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি নির্দেশ দেন এবং আপনি যদি তাড়া দেন, অবশ্যই এটা একটা বার্তা হবে এবং ইতিবাচকভাবে আমাদের কাছে প্রমাণিত হবে যে আপনি সুষ্ঠু, অবাধ এবং সংঘাতহীন নির্বাচন করতে চান। কিন্তু সেই জায়গাতে আমরা ব্যত্যয় দেখছি, ফলে আমাদের মধ্যে আশঙ্কা তৈরি হচ্ছে যে এই কমিশন দিয়ে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ, সংঘাতহীন নির্বাচন করা যাবে কিনা। আরেকটা পরিবর্তন তারা করেছে যে নির্বাচনী ভোট কেন্দ্রগুলোর একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত বহিরাগতরা প্রবেশ করতে পারবে না, প্রবেশ যদি করে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বাধা দেবে এবং যদি সেই বাধা লঙ্ঘন করা হয় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এখন আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সেই বাহিনী কি এটাতে সক্ষম? এখন যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আচরণ এইরকম করে যে সেই পুলিশ সদস্য কোনো রাজনৈতিক দলে বিশ্বাসী, সেটা হতে পারে বিএনপি, হতে পারে জামাত বা এনসিপি, তো যখন সে দেখলো যে না আমার বিপক্ষে যাচ্ছে, আমি জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকলাম, আমাদের প্রশাসনিক যে কাঠামো সেখান থেকে ফ্যাসিবাদী প্রবণতাকে উৎখাত না করবার কারণে আজকে ভয়াবহ অনেকগুলো ঘটনা ঘটছে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কিন্তু এই 54 বছরের কালচার কি আপনার 17 মাসে পরিবর্তন হয়ে যাবে? না, পরিবর্তন হবে না, কিন্তু উদ্যোগটা গ্রহণ করা দরকার ছিল। উসমান হাদি হত্যাকাণ্ডের পরে নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, একটা স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেই স্ট্যাটাসে তিনি আক্ষেপ করেছেন যে আমরা গণ অভ্যুত্থানের পেছনে ভূমিকা রেখেছিলাম, গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, মানুষ জীবন দিয়েছে, কিন্তু আমরা মূল কাজটি করতে ব্যর্থ হয়েছি। তারা তো ভয়াবহ ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদের হাতেই তো সব দায়িত্ব ছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে তারা খাল কেটে কুমির এনেছে। তো ফলে কি হয়েছে, আমরা এই পুলিশকে দিয়ে আমরা যদি একটা সুস্থ সুন্দর নির্বাচনের প্রত্যাশা করি তাহলে সেটা সুদূর পরাহত হবেই। এটা কোন পুলিশ, এটা কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? সেই 18 মাস আগের রক্ষাকারী বাহিনীই তো। কিন্তু আপনি তো আর সবকিছু পরিবর্তন করতে পারছেন না, পরিবর্তন না করতে পারলেও সংস্কারের জন্য যে বিষয়গুলো উত্থাপিত হয়েছিল জাতির সামনে, সেগুলো যদি আমরা প্রয়োগ করতে পারতাম, আমরা অপরাধীদেরকে যদি চিহ্নিত করতে পারতাম, যাদের মেধার ভিত্তিতে নয় কেবলমাত্র দলের কারণে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে যদি আমরা বাদ দিতে পারতাম, তাহলে তো একটা শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে আমাদের আশাটা বাস্তবে রূপ নেবার পদক্ষেপ গ্রহণ করা হতো। সেটা তো হয়নি, কোনো ধরনের চিহ্নই দেখা যায়নি। ওয়েল, এটা এরকমও তো হতে পারে, এই বাঁচতে গেলে তো আপনার কিছু আর থাকতো না, যাই হোক একটা কাঠামো থাকতো হয়তো, তো সেই কাঠামোর উপরে দাঁড়িয়ে আপনি কীভাবে একটা নতুন জিনিস তৈরি করবেন, যেটা আপনি বলছেন সেটা আদর্শ পুলিশ তৈরি করা খুবই কঠিন এই সময়ের মধ্যে। আর এটা শুধু না, এটা তো সামাজিক পরিবর্তনের দরকার আছে, হঠাৎ করে তো আপনি এই জিনিসটা করতে পারবেন না। প্লাস আপনার মনে 1.5 লাখ 2 লাখ পুলিশের পরিবর্তে সব বাদ আপনার নতুন পুলিশ নিয়োগ করতে হবে, এটাও সম্ভব না। পুনর্গঠনটা প্রয়োজন ছিল, পুনর্গঠন তো হয়নি, শুধু পোশাক বদল হয়েছে। অনেকগুলো কমিশন হয়েছে, এই কমিশনও তো কোনো কাজে আসে না। এই কমিশন তো অনেকগুলো সুপারিশ করেছে, সেগুলো কি বাস্তবায়ন হয়েছে? হয়নি, কোনোটাই তো হয়নি। তো কেবলমাত্র মাথা বদলিয়ে এবং পোশাক বদলে, মাথা বদলানো বলতে বিভাগের সবাই একই আছে, শুধুমাত্র হয়তো আমি সেই শীর্ষ দায়িত্বশীলকে বদলিয়ে দিলাম, যারা বিগত 16 বছরে বঞ্চিত ছিল তাদেরকে এনে বসালাম। তিনি কি পারবেন নিয়ন্ত্রণ করতে? তো নিয়ন্ত্রণ করতে তো পারেননি। 11ই ডিসেম্বর হাদিকে গুলি করার পর 3 জানুয়ারিতে আবার কিভাবে যশোরে বিএনপির এক নেতার মাথায় গুলি করে। 71 সনের পরে একটা কি ছিল, রাতারাতি নাম বদলের, তো এই যে পাক মোটর ছিল, এটা জানেন? জি, বাংলা মোটর হয়েছে। তো ওই ঢাকায় তখন এটা রসিকতা করে অনেকেই বলতো পাকস্থলীর জায়গায় কি হবে, বাকস্থলী, বুঝেছেন? এই হচ্ছে অবস্থা, নাম পরিবর্তনে এরকমই, মাথা চেঞ্জ, সবই রয়ে গেছে, একই জিনিস, একই কালচার। যাই হোক, তবুও আমরা আশাবাদী হতে চাই আর কি। আমি দেখি সাইদ আবদুল্লাহ কি বলেন। সাইদ আবদুল্লাহ, আপনি যেটা অনেকগুলো বিষয় তো সামনে আসছে, আপনি কি এর সাথে একটু যোগ করতে চান না আমি অন্য প্রসঙ্গে যাব? না, একটু যোগ করাটা জরুরি, তারপর বোধহয় অন্য প্রসঙ্গে আমরা যেতে পারি। নাম্বার 1, সব ধরনের আলাপ আলোচনায় চলে এসেছে। 2 নাম্বার ব্যাপারটা হইল এই যে সব কিছু হইলেই স্বৈরাচার এইটা করেছে ওইটা করেছে, অবশ্যই সেটা সবাই আমরা জানি, কিন্তু একই সাথে আমরা যে এই জিনিসটা করতে চাই, নিজেদেরকেও আমরা প্রশ্নের দরবারে দাঁড় করাইতে চাই, আমরা কি আমাদের দায়িত্বটা ঠিকমতো পালন করেছি?
লেটসে যারা ছাত্র প্রতিনিধি ছিল অন্তত 3 জন তারা এই সরকারের অংশ ছিল। আমি একদম হলপ করে বলতে পারি তাদের যা দায়িত্বটা ছিল তারা ঠিকমতো পালন করে নাই। এখন যদি আমাকে কেউ বলে কোন কোন জায়গায় পালন করতে পারে নাই, অনেকগুলো নজির নিয়ে আসা যায়, ইতিহাস সেটা বিবেচনা করবে। ইতিহাস কাউকে আসলে কখনোই ক্ষমা করে না। ইতিহাস ক্ষমা করে না জন্যই এমন অনেকগুলা ব্যাপার থাকে, যেমন একটা পর্যায়ে গিয়ে ধরেন যে জাসদের উত্থান পতন আমার কাছে খুবই আগ্রহের একটা জায়গা। হঠাৎ করেই কিভাবে উত্থানটা ঘটলো, আবার ধূমকেতুর মতো হঠাৎ করে কিভাবে নাই হয়ে গেল, এইটা বুঝতে পারাটা বোধহয় আমাদের বয়সী যারা যারা ক্যাবিনেটে ছিল বা বিভিন্ন জায়গায় অনেক জায়গায় ছিল, এটা বুঝতে পারাটা জরুরি। বাংলাদেশের মানুষের ঠিক আজ থেকে 1 বছর 1.5 বছর আগের কথাটা চিন্তা করেন। লেটসে এনসিপি একটা দল, তখন যদিও দল ছিল না, 2024 সালের ডিসেম্বরে যদি একটা ইলেকশন হইতো, এই এনসিপি মানে স্টুডেন্ট লেড কোনো পার্টি যদি থাকতো, সেই পার্টির আমার যেটা অ্যাজামশন অন্তত পক্ষে 40 থেকে 50টা জায়গায় তারা জিতে যাইতে পারতো। লেটসে অন্তত পক্ষে নাহিদ ইসলাম ওই টাইমে যে জায়গাতেই দাঁড়াইতো, আমার যেটা অ্যাজামশন সেটা হইলো যে নাহিদ ইসলাম জিততই, তার অপোজিশন কে থাকতো এটা ম্যাটার করতো না। কিন্তু ঠিক তার 1.5 বছর পরে আজকে বসে থেকে মইনিন ভাই এবং আমাদের পরম চোদ্দ মতিউর রহমান ভাই, আপনারা যদি একটু বলেন যে নাহিদ ইসলাম কোনো একটা আসনে দাঁড়ায় এটা বলতে পারবে যে আমি এই জায়গায় জিতে যাব? অসম্ভব রকমের কিন্তু একটা ব্যাপার মনে হচ্ছে। এই যে তার মানে মানুষের কাছেও এমন অনেক জায়গায় আস্থার ক্ষেত্রে ঘাটতিটা ধরে গেছে। মানুষ অনেক ক্ষেত্রে কি করতে পারে, কেউ আপনি ব্যর্থ হচ্ছেন, মানুষ যদি দেখে চেষ্টাটা ছিল, মানুষ এটা মাপ করতে পারে। মানুষ যদি দেখে যে আস্থার ঘাটতিটা ধরে যায়, আমার কাছে মনে হয় ওই জায়গার পরে গিয়ে ঠিক ওই পজিশনে যাওয়াটা খুবই 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 প্যাথেটিক হয়, এবং এই নির্মমতার দায় ইতিহাসই প্রিজার্ভটা করে। আমার কাছে মনে হয় যে অনেক মানুষ এই জায়গাটার সাথেও কম্প্রোমাইজ করেছে জন্যই গ্রামের সবচেয়ে ভাঙাচোরা ঘরওয়ালা ছেলেগুলাও ইলেকশনের হলফনামা তো দেখলাম অনেকের, দেখা যাচ্ছে প্রাইভেট পড়েও লাখ 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 টাকা ইনকাম করে ফেলেছে, অমক করেছে তমক করেছে, কোটিখানেক টাকার সম্পদ করে ফেলেছে। এই ব্যাপারগুলো মানুষ নিশ্চয়ই ভোলে না। বরং মানুষ কি দেখে, একটা নতুন গড়া দল 5 স্টার একটা হোটেলে 1400 মানুষের ইফতার পার্টির চেয়ে তারা যদি শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে ওই যে 20 টাকার ইফতার করাইতো, ওইটা একটা নয়া বন্দোবস্ত হইতে পারতো। অবশ্যই দোষ আছে, সিস্টেম ভাঙা যায় নাই, নানা জায়গায় অনেক ব্যাপার স্যাপার আছে, মানুষ এগুলো মাফ করে দিতে পারত। কিন্তু নিজেদের জায়গায় আজকে যারা আছে, ইতিহাস হয়তো বা কোনো না কোনো দিন বিচার বিবেচনা করবে। যে কারণে দেখবেন ওই কর্নেল তাহের, দেখবেন যে অনেক শাহাদুজ্জামানের বইটা পড়লে মনে হবে যে সাক্ষাৎ ফেরেস্তা, কিন্তু উনি সাক্ষাৎ ফেরেস্তা ছিলেন কিনা অনেক জায়গায় অনাচার করার চেষ্টা করছিলেন, ইতিহাস কিন্তু সেই আলাপ আলোচনাগুলো তুলেছে। রক্ষী বাহিনীর বিপরীতে গণবাহিনী, অনেক জায়গায় এই আলোচনাগুলোও কিন্তু এক পর্যায়ে উঠে আসবে। এবং আমার কাছে মনে হয় এই 1.5 বছরের মাথায় এমন অনেক কাজ করা হয়েছে। ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিগুলোর অনেক দোষ আছে, আমরা অনেক 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 দোষ দিতে পারি। খারাপ রাজনীতির বিকল্প কি দরকার ছিল? ভালো রাজনীতিটা করা। আমরা কি ভালো রাজনীতিটা করতে পেরেছি? যদি সেটা না করতে পারি, এই জায়গাতেও একটা প্রশ্নবোধক বসবেই। সেটা 1 বছর 2 বছর 5 বছর পরে ইতিহাস কাউকেই ক্ষমা করবে না। আপনি মুখ দিয়ে বললে অমক মানি না তমক মানি না, আওয়ামী লীগের বড় একটা ব্যবসায়ী গ্রুপের কাছে বসে থেকে আপনি বিশাল অঙ্কের মানুষ, কেউ কোথায় নেয়, হাদিয়া নেয়, কেউ টেম্পু স্ট্যান্ডের চাঁদা নেয়, আর আপনি বড় ব্যবসা গোষ্ঠীর কাছ থেকে আপনি বড় ধরনের টাকা নেন। দিন শেষে ফর্মুলা কিন্তু একই। সো এইগুলো ইতিহাসে আমার মনে হয় দায়মোচন করাটা মুশকিল হবে। আজকে আমি বলে গেলাম, এই রেকর্ডটা তো নিশ্চয়ই থাকবে। আজ থেকে 2 বছর 5 বছর 10 বছর পরে কোনো না কোনো দিন ইতিহাস দেখবেন নির্মমভাবে এটার কাটাছেড়া করতেই থাকবে। অনেক ধন্যবাদ সাইজাদুল্লাহ আপনাকে। মানে কি আমি শেষ করব, হাতে 2 মিনিট 2.5 মিনিটের মতো সময় আছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, কিন্তু ইতিহাস যে বদলে যায়, ইতিহাস বদলায়, সময়ের প্রয়োজনে আসলে ইতিহাস তখন কেউ সাইদ কেউ আব্দুল্লাহ কি বদলিয়ে বলবে? দেয়। ইতিহাস কেউ কেউ বদলিয়ে দেয়, তবে ইতিহাস নিজের পথেই চলে। সুলুক সন্ধানের মতো তাকে বের করে আনতে হয়। যেহেতু ইতিহাসের কথা বললেন, যে আমাদের নবাব সিরাজদৌলার পতনের পর, মানে তাকে হত্যার পরে ব্রিটিশরা যখন কারিকুলাম তৈরি করলো, তখন সেই কারিকুলামে পাঠ্যপুস্তকের মধ্যে মীর জাফরকে খুব বড় করে দেখানো হয়েছিল, যে মীর জাফর দেশপ্রেমিক, দেশের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এখানে আসতে দিয়েছে, এই উপমহাদেশের উন্নয়ন হবে। কিন্তু সেটা যে ফেক হিস্ট্রি ছিল এটা তো সবাই জানতো। দিন শেষে তো সূর্যের আলোর মতো স্পষ্ট হয়েছে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। যে প্রসঙ্গটি আমার সহ আলোচক বলছিলেন, যে তরুণদের রাজনীতির একটা চমৎকার আশা জাগা নিয়ে পরিস্থিতি তৈরি হয়েছিল 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে, কিন্তু সেটা ধীরে ধীরে স্তিমিত হয়ে গেল, মিয়ে হয়ে গেল। কারণটা কি?
তরুণরা ব্যর্থ হয়ে গেল কেন? আমরা যদি 54 বছরের ইতিহাসকে পর্যালোচনা করি, আমরা দেখছি যে আমরা রক্ত দিতে পারি, আমরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে পারি, কিন্তু নির্মাণ করতে পারি না। 1971 সালে একই ঘটনা ঘটেছিল, মুক্তিযুদ্ধের পরে আমাদের আশা ভঙ্গ হয়েছিল, 90-এর গণঅভ্যুত্থানের পরে একই ঘটনা ঘটেছে। আমরা এবার এই ধরনের কিছু আভাস পাচ্ছি। যেমন গণঅভ্যুত্থানের সংগঠকদের গড়া এনসিপি শক্তিশালী হবে, তরুণদের রাজনৈতিক নতুন বন্দোবস্ত তৈরি করবে, আশা জাগাবে, স্বপ্ন দেখাবে, একটা নতুন রাজনীতির পতাকা তারা উড্ডীন করবে। সারা বাংলাদেশের মানুষের মধ্যে এই শুভ প্রত্যাশা ছিল, কিন্তু সেটা ধীরে ধীরে মুখ থুবড়ে পড়েছে। তারা এখন এককভাবে আর নির্বাচন করতে পারছে না, এটা যেমন বাস্তবতা। একইভাবে এই নির্বাচনের মধ্য দিয়ে আদর্শিক একটা স্খলন আমি দেখতে পাচ্ছি অন্য পিঠে। সেটা কেমন? যেমন অনেকগুলো রাজনৈতিক দল নিয়ে আমাদের মধ্যে সম্ভাবনা তৈরি হয়েছিল, অনেক তরুণ সেই রাজনৈতিক দলগুলোকে আঁকড়ে থেকে দিনের পর দিন স্বপ্ন দেখেছিল। যেমন গণ অধিকার পরিষদ দলটি এখন দলের সাধারণ সম্পাদক বেরিয়ে গিয়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করছে। কিন্তু তারা যদি তাদের অবস্থানে থেকে ট্রাক মার্কা প্রতীকেই নির্বাচন করতে পারত, এনসিপি যদি শাপলাকুলিতে এককভাবে নির্বাচন করতে পারত, আবার আমাদের তরুণদের মধ্যে অনেক গ্রহণযোগ্য ববি হাজ্জাজ তার এনডিএম থেকে তিনি যদি সিংহ মার্কায় দাঁড়িয়ে তরুণদেরকে মেসেজ দিতেন যে আমরা যা বলেছি সেই বিষয়টি বাস্তবায়ন করতে চাই, তাহলে তৃতীয় শক্তি তৈরি বা তরুণদের উত্থানের একটা চমৎকার আমরা আভাস পেতাম। কিন্তু সেটা এই নির্বাচনের মধ্য দিয়ে দ্বিদলীয় বৃত্ত তৈরি হওয়ার কারণে একেবারেই মুখ থুবড়ে পড়েছে, ভেঙে গেছে। কিন্তু জনগণের আশা যদি আমরা ভেঙে দেই, তাহলে জনগণও কখনো ক্ষমা করে না। সাম্প্রতিক সময়ে নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ার রাজনীতি তো তাই প্রমাণ করছে। অনেক ধন্যবাদ আপনাকে মানিক। সাইদ আব্দুল্লাহ, আপনাকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ দর্শক, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন।